এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এ বাজেটটা বিরাট ঋণ নির্ভর, এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা এটা বেড়েছে। ফলে প্রবৃদ্ধির যে কঠিন সমীকরণ এবং এই 9,38,000 কোটি টাকা ব্যয়ের বাজেটের অর্থসংস্থান করতে গিয়ে এখানে যে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে? এত বড় ঘাটতি আমাদের বাজেটে, যে ঘাটতি করা হয়েছে প্রায় 2,36,450 কোটি টাকার ঘাটতি বাজেট। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তো এটা কোথা থেকে ঘাটতি পূরণ করা হবে? যে সোর্সগুলো দেখানো হয়েছে তাতে রাজস্ব আয় করতে গেলে যে কর কাঠামো লাগে, দুর্নীতিমুক্ত কর অ্যাডমিনিস্ট্রেশন লাগে, সেগুলো কিছুই নাই। অর্থমন্ত্রী খুব টেকনিক্যালি একটা কথা বলেছেন, মানে কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্টস শিল্পের উপরে অন্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার সলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নাগরিক জীবনে এটার যে প্রেশার, প্রভাবটাকে ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা এ বাজেটের একটা বড় বৈশিষ্ট্য, যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান, ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। ব্যাংক থেকে যদি লোন নিয়ে যায় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবে না, ন্যাচারালি কর্মসংস্থানের উপর এর প্রভাব পড়বে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের বাজেটে রয়ে গেছে, এবং এই বাজেট বাস্তবায়নে আমাদের কয়েকটা বড় বাধা। 1 নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়। দেখলাম তো এই 3 মাসে ক্ষমতায় আসার পরে গ্যাসের দাম, জ্বালানির দাম দফায় দফায়, বাকি বিদ্যুতের দাম আবার উনি বাড়ালেন। ফলে এত ক্রমবর্ধমান যে জ্বালানিটা হচ্ছে, সমস্ত প্রোডাক্টিভিটি যেসব জায়গাতে আছে, সব মেইন পাওয়ারই হচ্ছে আমাদের এনার্জি এবং জ্বালানি, তার দাম যে হারে বাড়ানো হয়েছে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, এটা একটা বড় প্রবলেম। লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, লাগামহীনভাবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। আর হচ্ছে বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক যে অনিশ্চয়তা, এই 3টা বড় বাধার কারণে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ, এগুলো একটু আমি আগে আপনাদের কাছে পেশ করে নিলাম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামীর বাজেটের প্রস্তাবনার সাথে এই বাজেটের কম্পারেটিভ আলোচনাটা আমি শেষ অংশে একটু আপনাদেরকে জানাবো। গতকাল 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে 55তম জাতীয় বাজেট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের নির্বাচিত সরকারের নিকট একটি জনবান্ধব, সুপরিকল্পিত, দূরদর্শী ও বাস্তবায়নযোগ্য বাজেটই প্রত্যাশা ছিল, কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। অর্থাৎ আপনি কর প্রশাসন, অ্যান্টি করাপশন কমিশন, কথা বলতে গেলে তো আমাদের আবার সেই জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে এই বাজেট বাস্তবায়নে যে কী পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা, লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে না। কারণ গণভোটের গণরায় বাস্তবায়ন হলে অ্যান্টি করাপশন কমিশনকে প্রধানমন্ত্রীর হাতের মুঠোয় রাখা যেত না, সেখানে একটা সেপারেট নিরপেক্ষ কমিশন গঠন হতো, দলীয়করণ মুক্ত প্রশাসন হতো, স্বাধীন দুর্নীতি দমন কমিশন হতো, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা, রাষ্ট্রপতির ইচ্ছায় হতো। সেখানেও জুলাই সনদে বলা হয়েছিল যে এটাও পজিশন, অপোজিশন এবং অন্যান্য অথরিটি দিয়ে আমরা একটা সুন্দর পিএসসি গঠন করব, সেটাও নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি। জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এই যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হলো, হা ভোটে প্রায় 70% লোক হা বলল, যেটা বিএনপি বাস্তবায়ন করতে চায় না। তার কারণ হলো যে এই যে বিশাল অঙ্কের
বাজেট 9,38,000 কোটি টাকার ব্যয়ের বাজেট হবে, এটা কালকে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামীর পক্ষ থেকে রাজধানীতে মিছিল করে বলা হয়েছে যে আলটিমেটলি বাজেট হবে লুটপাটের বাজেট। এবং ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য এক্ষুনি শুরু করেছে, অনেকগুলো ব্যাংক 5টা ব্যাংকে মার্জ করে দিয়েছে, ব্যাংক রেগুলেশন আইন করে লুটপাট করে কালো টাকা বিদেশে অর্থ পাচার করা, জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। তো ঠিক আছে, এস আলম সাহেব লুটপাট করে খেয়েছে, তো আমরাও এখন এস আলমের ঘাড়ে ভর করে তার এই ইসলামী ব্যাংকটা প্রায় 80% শেয়ার বোধহয় সে জোর দখল করে তার দখলে রাখছে। এটাকে আমাদের আমির জামাত পার্লামেন্টে বক্তব্যে দাবি করেছেন, যার শেয়ার জোর করে অন্যায়ভাবে নেওয়া হয়েছে যে মূল্যে, সেই মূল্যেই সেই শেয়ারগুলো তাদের কাছে ফেরত দেওয়া হোক। এবং অন্যায়ভাবে ব্যাংকের চেয়ারম্যান এমডিকে বদল করে এস আলমের পছন্দ মতো চেয়ারম্যান এমডি নিয়োগের যে পায়তারা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই ব্যাংক কাঠামো এই নৈরাজ্যপূর্ণ অবস্থায় যদি এই বাজেট পাস হয়, তাহলে বাংলাদেশের শুধু ব্যাংক নয়, গোটা অর্থনীতি, আমাদের আমির জামাতের ভাষায় বলবো, পার্লামেন্টে বলেছেন যে মাটির সাথে এদেশের অর্থনীতি মিশে যাবে, বেকারত্ব দূর হবে না, কর্মসংস্থান হবে না, আমরা একটা কঠিন সংকটে পড়বো। সেজন্য সাংবাদিক বন্ধুবান দেশবাসীর কাছে বলবো, আসুন এই লুটপাটের বাজেট, যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং সরকারের কাছে দাবি জানাই যে কালো টাকাকে সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে, এগুলো থেকে মুক্ত করে একটা জনমুখী জনবান্ধব বাজেট প্রস্তাবনা চূড়ান্ত করে রেওয়াজ অনুযায়ী 30 জুন বাজেট পাস হয়, তার আগে পার্লামেন্টে সে সুযোগটা দিয়ে সরকার এখানেও যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না।